ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, হাসিনার রায় ঘিরে উদ্বেগ বাংলাদেশ জুড়ে, কিন্তু শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা আগামী ১৭ নভেম্বর। এই রায় ঘোষণা হবে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ উঠছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে রায়ের দিন ঘোষণা করা হয়। ২০২৪-এর ৫ই আগস্ট হত্যা, ধর্ষণ এবং হিংসার দোষী সাব্যস্ত হয়েছেন তারা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রায়ের দিন ঘোষণা করা হয়েছে। হাসিনার রায় ঘিরে উদ্বেগ বাংলাদেশে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা আগামী ১৭ নভেম্বর। আর বিষয় আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো, ২০২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদের দেশে চলে আসেন এবং তারপর বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় ১৭ অক্টোবর ২০২৪-এর। এবং সেই প্রথম দিনেই সেই ট্রাইব্যুনাল যে মামলাটি গ্রহণ করে, সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। পরবর্তীকালে সেই মামলা চলতে থাকে এবং এই মামলায় বাংলাদেশে যে এই গণ অভ্যুত্থান হয়েছিল, এই ৫ই আগস্ট পরবর্তী আমরা যে দেখেছিলাম নির্বিচারে হত্যা, ধর্ষণ, রাজনৈতিক হানাহানি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপর বিবিধ অত্যাচারের ছবি, জ্বালিয়ে দেওয়ার ছবি, সরকারি সম্পত্তি ধ্বংসের ছবি, সেই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার জন্য দায়ী করা হয় ৩ জনকে, দোষী সাব্যস্ত করা হয় 3 জনকে। এই 3 জন কারা? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন আইজিপি বা পুলিশের পরিদর্শক যাকে বলা হয় আইজিপি। এই আইজিপির যিনি ছিলেন আল মামুন চৌধুরী আল মামুন, পরবর্তীকালে অবশ্য তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে আসেন এবং সেই মামলাতেই দীর্ঘদিন ধরে মামলা চলে। ১৬ই মার্চ এই মামলায় আল মামুনকে আলাদা করে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীকালে তিনি রাজসাক্ষী হন এবং আজকে এই মামলার কবে রায় ঘোষণা হবে তা নির্ধারিত করার কথা ছিল ট্রাইব্যুনালের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চে। আজকে সেই ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে আগামী ১৭ই নভেম্বর এই মামলায় এই যে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধে ঠিক দোষী সাব্যস্ত হওয়ার ফলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে, সেই রায় ঘোষণা করা হবে আগামী ১৭ই নভেম্বর। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে, সেই রায় ১৭ই নভেম্বর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা ১৭ই নভেম্বর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রায়ের দিন ঘোষণা করা হয়েছে। ২০২৪-এর ৫ই আগস্টের যে হত্যা, ধর্ষণ এবং হিংসায় দোষী সাব্যস্ত হয়েছেন তারা, তারই কিন্তু রায় ঘোষণা হবে ১৭ই নভেম্বর। এই ট্রাইব্যুনালের যে রায় হবে সেটা শেখ হাসিনার যদি বিপক্ষে যায়, পক্ষে গেলে একরকম, বিপক্ষে গেলে আরেক রকম, এবং হাসিনাকে ফেরানোর কোনো উদ্যোগ না বিএনপি নিচ্ছে, না জামাত নিচ্ছে, না ইউনূস সরকার নিচ্ছে। এখন এখানে কি হয়েছে যে জামায়াতে ইসলামী তারা কি বলছে? তারা বলছে ফ্যাসিবাদী শক্তির নাশকতা এবং এই সমস্ত আমরা রোধ করব এবং দেশব্যাপী আমরাও রাজপথে অবস্থান করব ৮ দলের নেতারা। এর ফলে কি হবে? এর ফলে তো তাদের মধ্যে একটা গোলমাল সৃষ্টি হতে পারে না, এবং সেখানে একটা সাংঘাতিক ভাবে একটা গোলমাল হয়ে যাবে। এবং আওয়ামী সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রামের বাড়িতে সেখানে কিন্তু অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করেছে। এখন তার মানে কি? তার মানে পুলিশও সেখানে খুব অ্যাক্টিভ রয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করতে শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখনো সেখানে রয়েছেন তাদের মধ্যে হচ্ছে এখন জুলাই জাতীয় সনদটা
কিভাবে কার্যকর হবে সেটা নিয়েই তো দ্বন্দ্ব বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমস্ত দলগুলোর ভেতরে তাদের। এখন জামায়াতে যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে 8 দলের বৈঠকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ওদের তো 8টা দলের একটা জোট আছে, যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি আর গণভোট এই আমাদের দাবি, এবং প্রধান উপদেষ্টার মানে দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি। তার মানে কি ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তটা এখন জানাবেন বলেছেন। এই জাতীয় সনদ গঠনটা এই ট্রাইব্যুনালের উপরে তাদের সিদ্ধান্তের উপর তার প্রভাবটা বিরাটভাবে পড়বে। সুতরাং আমি এক কথায় বলতে পারি গোটা জিনিসটাতে একটাই কথা বলা যায় যে খুব জটিল একটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও রয়েছে, এবং যেহেতু বাংলাদেশ হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র, যেহেতু পাকিস্তান বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে এবং ইউনূস বারবার আইএসআই প্রধান পর্যন্ত এখন ঢাকায় গিয়ে কতবার বৈঠক করলো, সুতরাং সব মিলিয়ে ভারতের জন্য তো খুব অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা তো নয়। সুতরাং একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে, এবং সেখানে কিন্তু আমরা যদি এখন প্রকাশ্যে হাসিনার সমর্থক হয়ে মানে প্রায় একটা আওয়ামী লীগের সমর্থক মোদী সরকার, এই বার্তা কি মোদী সরকার দিচ্ছে? আমি মনে করি দিচ্ছে না। তার কারণ হচ্ছে যে দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। মানে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি না, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছি, তার একটা মানে লিগ্যাসি আছে, আমাদের ইতিহাসের একটা বোঝা তাকে আমাদের বইতে হচ্ছে, এবং শেখ হাসিনাকে আমরা সব রকম ভাবে প্রোটেকশন দিচ্ছি, তিনি অন্য কোথাও যেতে চাইছেন না, সব ঠিক আছে। কিন্তু সেই রায়টা কি হবে এবং সেখানে আমরা নিয়ন্ত্রণ করব এবং বাংলাদেশের রাজনীতিকে সেটা কিন্তু আরো কমপ্লিকেটেড হয় এখন যা পরিস্থিতি। কেননা কিন্তু আমি মনে করি বিভিন্ন সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে জামাত কিন্তু একটা ডিটারমিনিং ফোর্স হিসেবে মাথাচাড়া দিয়েছে, যাকে বলে বাংলাদেশের রাজনীতির প্রধান নির্ধারক শক্তি এখন কিন্তু জামাত। তাহলে এইবারে হাসিনার যে রায়, সেই রায়টাতে ট্রাইব্যুনাল কি রায় দেবে এবং তার ভিত্তিতে সনদ যেটা জাতীয় সনদ সেটা কিভাবে গঠন হবে, এগুলোতে আমরা কিন্তু আগের মতো দাদাগিরি করা না সেই পরিস্থিতিটা রয়েছে, না সেটা আমাদের এখন কূটনৈতিক অগ্রাধিকার। সুতরাং আমরা এখন কিছুটা নিরপেক্ষভাবে নিউট্রালিটি রেখে একটু অনলুকার একটু দূর থেকে দেখে আমরা চেষ্টা করছি যাতে একটা বাংলাদেশের নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, বাংলাদেশের মানুষ যাতে ভোট দিয়ে আর কিছু না হোক একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার তৈরি হোক, এবং সেখানে চেষ্টা করবে ভারত যে সেখানে সেই সরকারটা যাতে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মৈত্রীমূলক সম্পর্ক থাকে। বাংলাদেশের সাথে কিন্তু আমরা এখনো কোনো সংঘাতের পথে যাচ্ছি না। আদানির যে বিদ্যুৎ দেওয়া সেটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, পরশুদিন বোধহয় শেষ দিন ছিল, কেননা ওরা টাকা দিতে পারছে না। ইউনূস সরকার জানিয়েছে যে আমরা বন্ধ করো না, ভারতকে বলেছে, এবং তোমরা যদি ওই ধাপে ধাপে সেটা আদানির সঙ্গে তারা কথা বলেছে যে আমরা শোধ করে দেবো, এবং সেই শোধ করার প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে আদানি কিন্তু ওরা বন্ধ না করে দিয়ে বাংলাদেশে বিদ্যুতের যোগানটা রেখেছে এবং বিদ্যুৎটা যাচ্ছে। তাহলে এই ঘটনাটা কি প্রমাণ দেয়? একে তো মোদী সরকারের দিক থেকেও তাহলে কোনো সংঘাতের পথে যাওয়া হলো না, আবার অন্য কোনো ব্যবসায়ী নয়, রীতিমতো আদানি যিনি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই আদানি কিন্তু সেটা বন্ধ করলো না এবং বিদ্যুৎ সরবরাহটা বজায় রাখলো। এটা থেকে তো একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে যে আমরা কিন্তু একদম মানে যুদ্ধং দেহি, যেটা পাকিস্তানের সঙ্গে আমরা অপারেশন সিঁদুরের মতো একটা যুদ্ধের পথে গেছি, আমরা কি বাংলাদেশে সেটা করছি বা করবো না করা উচিত? সুতরাং আমরা কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কটাকে রক্ষা করতে চাইছি, আবার চাইছি শেখ হাসিনাকেও তার যোগ্য প্রোটেকশনটা দিতে।